আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ডিজিটাল প্রযুক্তি বইয়ের পরীক্ষাটা হবে 6 জুলাই। তোমাদের ডিজিটাল প্রযুক্তি অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রথম 2টি অধ্যায় থেকে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষাটা হবে। তো আমরা তোমাদের পরীক্ষার আগের দিন একটা চূড়ান্ত সাজেশন দিব, আর এখন আমরা কিছু অধ্যায়ভিত্তিক প্রশ্ন এবং তার উত্তরগুলো দিচ্ছি। তো এগুলো বেশি করে প্র্যাকটিস করতে থাকো, আর পরীক্ষার আগের দিন যে চূড়ান্ত সাজেশন দিব এগুলো সব ভালো মতো শেষ করো। আশা করি পরীক্ষাটা খুব ভালো হবে, ঠিক আছে, এবং পরীক্ষা সব কিছু সুন্দরভাবে দিতে পারবে। তো আজকে আমরা কিছু একক কাজ, জোড়ায় কাজ এবং দলগত কাজ নিয়ে আলোচনা করব। এটা একটা নমুনা প্রশ্ন, আবারও বলছি, এটা কিন্তু তোমাদের হুবহু কোনো পরীক্ষার প্রশ্ন না। এটা তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে। কী কী কাজ থাকতে পারে, কীভাবে মূল্যায়ন করা হতে পারে, তা নিয়ে আজকে আলোচনা করব। তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। তো এই তোমাদের বই সূচিপত্র। প্রথম অধ্যায়ে রয়েছে ডিজিটাল আগামীর প্রস্তুতি, আর দ্বিতীয় অধ্যায়ে রয়েছে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি, ঠিক আছে। প্রথম প্রশ্নটা একটা একক কাজ। আফজাল সাহেব তার নিজের জন্য একটি পোর্টফোলিও তৈরি করতে চায়। কিছু গবেষণার পর উক্ত কাজের জন্য সে গুগল সাইট ব্যবহার করার সিদ্ধান্ত নিল, কিন্তু সে জানে না কিভাবে নিজের জন্য পোর্টফোলিও তৈরি করতে হয়। উক্ত সমস্যার সমাধানে আফজাল সাহেবের জন্য তোমার দিক নির্দেশনাগুলো বর্ণনা করো। উক্ত সমস্যার সমাধানে আমি তাকে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করতে বলবো। পদক্ষেপ 1, একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করুন। গুগল সাইট ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই একটি গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার যদি আগে থেকে একটি গুগল অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে একটি তৈরি করতে হবে। পদক্ষেপ 2, একটি নতুন গুগল সাইট তৈরি করুন। একবার আপনার একটি গুগল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনি একটি গুগল সাইট নতুন করে তৈরি করতে পারবেন। এটি করার জন্য আপনাকে গুগল সাইটস ওয়েবসাইটে যেতে হবে। তারপর ক্রিয়েট বোতামে বা ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। পদক্ষেপ 3, আপনার পোর্টফোলিওর জন্য একটি থিম নির্বাচন করুন। গুগল সাইটগুলোতে বিভিন্ন ধরনের থিম রয়েছে। আপনি আপনার পোর্টফোলিওর জন্য একটি থিম নির্বাচন করতে পারেন। থিমগুলো আপনার পোর্টফোলিও চেহারা এবং অনুভূতি নির্ধারণ করবে। পদক্ষেপ 4, আপনার পোর্টফোলিওর জন্য পৃষ্ঠাগুলো তৈরি করুন। আপনার পোর্টফোলিওর জন্য পৃষ্ঠাগুলো তৈরি করার সময় আপনি সেগুলোতে আপনার কাজ, শিক্ষা, অভিজ্ঞতা ইত্যাদি তথ্য অন্তর্ভুক্ত করতে পারেন। আপনি পৃষ্ঠাগুলোর জন্য বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করতে পারেন, যেমন টেক্সট, ছবি, ভিডিও ইত্যাদি। পদক্ষেপ 5, আপনার পোর্টফোলিওকে উন্নত করুন বা আপডেট করুন। আপনার পোর্টফোলিও তৈরি হয়ে গেলে আপনি এটিকে আরও উন্নত করতে পারেন। আপনি বিভিন্ন ধরনের গ্রাফিক্স, ফন্ট ইত্যাদি ব্যবহার করতে পারেন। আপনি আপনার পোর্টফোলিওতে বিভিন্ন ধরনের লিঙ্কও যোগ করতে পারেন। প্রশ্ন 2, এটা একটা দলগত কাজ। একটি বিদ্যালয়ের ছাত্ররা একটি বৈজ্ঞানিক প্রজেক্টে কাজ করছিল। তারা একটি নির্দিষ্ট বিষয়ে গবেষণা করছিল এবং তাদের গবেষণা থেকে তারা একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছেছিল, কিন্তু তাদের শিক্ষক তাদের সিদ্ধান্তে একমত হননি। তিনি তাদের গবেষণা পদ্ধতি এবং উপসংহার নিয়ে প্রশ্ন তোলেন। 2টা প্রশ্নের উত্তর দেবে তোমরা। ছাত্রদের গবেষণা পদ্ধতি এবং উপসংহার নিয়ে শিক্ষকের প্রশ্নগুলো কীভাবে যুক্তিসঙ্গত। এটা দলগত কাজ। দলগত কাজের মাধ্যমে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দিবে। আর উক্ত গবেষণায় পক্ষপাতিত্ব এড়াতে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তোমার মতামত দাও, ঠিক আছে। দেখো, ছাত্রদের গবেষণা পদ্ধতি এবং উপসংহার নিয়ে শিক্ষকের প্রশ্নগুলো কীভাবে যুক্তিসঙ্গত। এর অ্যান্সারটা হবে, শিক্ষকের প্রশ্নগুলো ছাত্রদের গবেষণার গুণমান নিশ্চিত করার জন্য যুক্তিসঙ্গত। শিক্ষক ছাত্রদের গবেষণা থেকে সঠিক উপসংহার আঁকতে সাহায্য করতে চান। শিক্ষকের প্রশ্নগুলো ছাত্রদের তাদের গবেষণা পদ্ধতি এবং উপসংহারগুলোর উপর পুনর্বিবেচনা করতে এবং তাদের সিদ্ধান্তগুলোকে আরও শক্তিশালী করতে সাহায্য করতে পারে। শিক্ষকের প্রশ্নগুলোর মধ্যে নিম্নলিখিত প্রশ্নগুলো অন্তর্ভুক্ত থাকতে পারে যে, গবেষণা পদ্ধতিটি কি যথাযথভাবে ডিজাইন করা হয়েছিল? গবেষণা উপকরণগুলো কি নির্ভরযোগ্য ছিল? গবেষণা ফলাফলগুলো কি সঠিকভাবে বিশ্লেষণ করা হয়েছিল? ছাত্রদের নিজস্ব পক্ষপাতগুলো কি গবেষণাকে প্রভাবিত করেছে কিনা? শিক্ষকের প্রশ্নগুলো ছাত্রদের তাদের গবেষণার পদ্ধতি এবং উপসংহারগুলোকে আরও উন্নত করতে সাহায্য করতে পারে। এটি ছাত্রদের বৈজ্ঞানিক গবেষণার গুরুত্ব এবং পক্ষপাতের সম্ভাব্য প্রভাব সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে। পরবর্তী প্রশ্ন ছিল, উক্ত গবেষণায় পক্ষপাতিত্ব এড়াতে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তোমার মতামত দাও। আমার মতে গবেষণায় পক্ষপাতিত্ব এড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গবেষকদের সৎ এবং বস্তুনিষ্ঠ হওয়া। গবেষকের অবশ্যই তার গবেষণার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো পরিষ্কারভাবে বোঝা উচিত এবং তার গবেষণাটি সেই লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্যই করা উচিত। গবেষক অবশ্যই তার গবেষণার পদ্ধতি, উপকরণ এবং ফলাফলগুলোর প্রতি বস্তুনিষ্ঠ হবে এবং তার নিজস্ব পক্ষপাতগুলো সম্পর্কে সচেতন হবে এবং সেগুলোকে প্রভাবিত করতে না দেওয়ার জন্য পদক্ষেপ নেবে।
উল্লিখিত গবেষণায় পক্ষপাতিত্ব এড়াতে নিম্নলিখিত পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে। 1. গবেষণার বিষয়টি নিয়ে গবেষকদের অবশ্যই নিরপেক্ষ হতে হবে। তাদের এমন কোনো পক্ষপাতের সাথে জড়িত হওয়া থেকে বিরত থাকতে হবে যা তাদের গবেষণাকে প্রভাবিত করতে পারে। 2. গবেষণার পদ্ধতিটি এমনভাবে ডিজাইন করা উচিত যাতে পক্ষপাতের সম্ভাবনা কম থাকে। উদাহরণস্বরূপ গবেষকরা এমন একটি নমুনা নির্বাচন করতে পারেন যা বিষয়টির প্রতিনিধিত্ব করে। 3. গবেষণার ফলাফলগুলো যথাযথভাবে বিশ্লেষণ করা উচিত। গবেষকদের অবশ্যই এমন কোনো পক্ষপাত বা আচরণ এড়াতে হবে যা ফলাফলগুলোকে প্রভাবিত করতে পারে। এছাড়া উদ্দীপকের শিক্ষকের প্রশ্নগুলো ছাত্রদের গবেষণার পদ্ধতি এবং উপসংহারগুলোর উপর পুনর্বিবেচনা করতে এবং তাদের সিদ্ধান্তগুলোকে আরও শক্তিশালী করতে সাহায্য করতে পারে। এটি ছাত্রদেরকে গবেষণায় পক্ষপাত এড়াতে এবং আরও সঠিক এবং নির্ভরযোগ্য ফলাফল অর্জন করতে সাহায্য করতে পারে। প্রশ্ন 3, এটা হচ্ছে একটা একক কাজ। অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার কৌশলগুলো কী কী? অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন কৌশল রয়েছে। এই কৌশলগুলো ব্যক্তির বয়স, অনলাইন কার্যকলাপ এবং ব্যক্তিগত তথ্যের ঝুঁকির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। সাধারণ কিছু কৌশল হচ্ছে এর মধ্যে নিরাপদ পাসওয়ার্ড ব্যবহার করা। একটি শক্তিশালী পাসওয়ার্ড কমপক্ষে 12 অক্ষর দীর্ঘ হওয়া উচিত এবং এতে সংখ্যা, অক্ষর এবং প্রতীকগুলোর মিশ্রণ থাকতে হবে। পাসওয়ার্ডটিকে ব্যক্তিগত তথ্যের সাথে সম্পর্কিত না করা গুরুত্বপূর্ণ, যেমন জন্ম তারিখ বা পোস্টকোড। 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের ব্যবহার। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন একটি অতিরিক্ত নিরাপত্তা স্তর প্রদান করে যা পাসওয়ার্ড ছাড়াও একটি দ্বিতীয় ফ্যাক্টর প্রয়োজন হয়, যেমন একটি ওটিপি বা একটি নিরাপদ অ্যাপস। প্রোফাইল সেটিং পরীক্ষা করা। প্রোফাইল সেটিংস পরীক্ষা করে দেখা যায় যে নিজের ব্যক্তিগত তথ্য কে কে দেখতে পারে। অনলাইনে সাবধানতা অবলম্বন করা। অনলাইনে শেয়ার করার সময় সতর্ক থাকা। ব্যক্তিগত তথ্য যেমন ঠিকানা বা ফোন নাম্বার অপরিচিতদের সাথে শেয়ার না করা। অনলাইনে কেনাকাটা। অনলাইন কেনাকাটার জন্য একটি সুরক্ষিত ওয়েবসাইট ব্যবহার করা উচিত। ওয়েবসাইটটির ইউআরএলে HTTPS থাকলে এটি একটি সুরক্ষিত ওয়েবসাইট। সর্বশেষ প্রশ্ন 4, এটা হচ্ছে একটা জোড়ায় কাজ। জোড়ায় আলোচনা করে ভবিষ্যতে সাইবার নিরাপত্তা কৌশলের উন্নতির পথগুলো বিশ্লেষণ করো। ভবিষ্যতে সাইবার নিরাপত্তা কৌশলের উন্নতির পথগুলো নিম্নরূপ: কৃত্রিম বুদ্ধিমত্তা AI এবং মেশিন লার্নিং ML এর ব্যবহার। AI এবং ML এর ব্যবহার সাইবার নিরাপত্তা হুমকিগুলো শনাক্ত এবং প্রতিরোধ করার জন্য একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে। AI এবং ML ব্যবহার করে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বৃহৎ পরিমাণে ডেটা বিশ্লেষণ করতে এবং হুমকিগুলোর সাধারণ নিদর্শনগুলো শনাক্ত করতে সক্ষম হবেন। ক্লাউড ভিত্তিক নিরাপত্তা। ক্লাউড ভিত্তিক নিরাপত্তা সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলো মোকাবেলা করার একটি কার্যকর উপায় হতে পারে। ক্লাউড ভিত্তিক নিরাপত্তা সরঞ্জামগুলো সংস্থাগুলোকে তাদের নিরাপত্তা ব্যবস্থাগুলোকে দ্রুত এবং সহজেই স্ক্যান করতে এবং পরিচালনা করতে দেয়। সাইবার নিরাপত্তা শিক্ষা এবং সচেতনতা। সাইবার নিরাপত্তা শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি করে সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলো হ্রাস করার একটি গুরুত্বপূর্ণ উপায়। ব্যক্তি, ব্যবসায়ী এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন করা এবং নিজেদেরকে রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে উৎসাহিত করা গুরুত্বপূর্ণ। সাইবার নিরাপত্তা একটি জটিল এবং ক্রমবর্ধমান চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সাইবার নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সরকারকে একসাথে কাজ করতে হবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকে আলোচনা। আজকে আমরা দেখলাম নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি ষান্মাসিক মূল্যায়নের যে 2টা অধ্যায় তোমাদের পরীক্ষায় রয়েছে, সেখান থেকে কিছু একক কাজ, জোড়াই কাজ এবং দলগত কাজের সমাধান, এগুলো সব হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন। তোমাদের 6 তারিখ পরীক্ষার জন্য আমরা তার আগের দিন একটা চূড়ান্ত সাজেশন দিব। তো এই পর্যন্ত যে কটা ভিডিও আমরা দিয়েছি এবং চূড়ান্ত সাজেশন দিব, এই সবগুলো ভালো করে পড়ে যাও। আশা করি খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে, পরীক্ষা সব কিছু সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।